বন্ধুরা, কেমন আছেন? অনেক প্রতীক্ষার পর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই বছরের ঈদের সেরা মুভি মেগাস্টার সাকিব খানের বরবাদের এক্সপ্লেনেশন নিয়ে। কি নেই এই মুভিতে? ধুম ধাড়াক্কা রোমান্টিক অ্যাকশন থ্রিলার মুভি বরবাদ। তো আপনাদের আর অপেক্ষা না করিয়ে শুরু করা যাক আজকের বরবাদ মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের একটি স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। সেখানে এই মুভির প্রধান চরিত্র আরিয়ান মির্জা একটি মেয়ের দিকে অপলক দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। হঠাৎ করে সে মেয়েটার গালে কিস করে দেয়, যার জন্য তার শিক্ষক তাকে অনেক মারতে থাকলে সে রাগে কাটা ক্যাম্পাস শিক্ষকের পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। সিন শিফট হলে আমরা দেখতে পাই আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা সেই শিক্ষকের বাড়িতে এসে তার বউকে অনুরোধ করছে যত টাকা লাগে সে দিবে, কিন্তু সে যেন আরিয়ান মির্জার বিরুদ্ধে তার কেসটা উঠিয়ে নেয়। কিন্তু সে রাজি না হলে তাকে সেখানেই মেরে দিয়ে চলে যায়। আদিব মির্জা তার ফ্যাক্টরিতে আসলে একজন লোক তাকে বলে, ছেলে ছোটবেলায় এই অবস্থা, ফিউচারে তার কি হবে ভেবে দেখেছেন? তখনই আমরা আমাদের মেগাস্টার সাকিব খানের কথা শুনতে পাই, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, ভাবি শুধু একটা জিনিস নিয়ে, নিতু। নিতু শুধুই আমার। সেই সাথে আমরা দেখতে পাই তার বিপুল অস্ত্র ভান্ডার। আরিয়ানের লোকজন অস্ত্রগুলো একটা গাড়িতে উঠিয়ে আরিয়ান মির্জা সহ সেখানে থেকে যেতে থাকলে আদিব মির্জা এসব সব কিছু তাকে দেখতে থাকে। গাড়ি একটা হেলিকপ্টারের সামনে এসে দাঁড়ায়। আরিয়ান হাতে শর্টগান নিয়ে হেলিকপ্টারে উঠতে থাকে আর ব্যাকগ্রাউন্ডে বলে, শাহজাহান যদি মমতাজকে ভালোবেসে একটা তাজমহল বানাতে পারে, আমি নিতুর জন্য একটা না 100 তাজমহল বানাইতে পারি, আর 100 তাজমহল ভাঙ্গা চুইরা কবর বানাতেও পারি। হেলিকপ্টার ফ্লাই করে একটা পাহাড়ের উপর থামে। সেখান থেকে আরিয়ান মির্জা নেমে শটগান তাক করে। আবার ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পাই, নিতু আমার আবেগ, নিতু আমার অনুভূতি, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি, আবার নিতুরেও বরবাদ করতে পারি। এই বলেই সে একটা গুলি করে। স্ক্রিন শিফট হলে আমরা দেখতে পাই কিছু লোক আদালতের সামনে প্লেকার্ড নিয়ে নিতু হত্যার বিচার এবং আরিয়ানের ফাঁসির জন্য আন্দোলন করছে। আর এই নিউজ সারা দেশের মিডিয়ায় ফলো করে প্রচার হচ্ছে। আজকে নিতু হত্যাকাণ্ডের মামলা শুনানি। এরই মাঝে আরিয়ানের বাবা আদিব মির্জা, যিনি এই উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এবং সরকারের উপদেষ্টা, তিনি এসে হাজির হন। এরপরেই হাতে হাত করা পরিয়ে পুলিশের গাড়িতে করে আরিয়ান মির্জাকে আদালতে নিয়ে আসা হয়। আদালতের কাজ শুরু হলে বাদী পক্ষের আইনজীবী আদালতকে বলে, আজ যে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। তার সম্পর্কে আপনি আমি দেশের সব মানুষ সবাই জানে না শুধু আদিব মির্জা। বাদী পক্ষের আইনজীবী আরিয়ান মির্জার কুকৃতির ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, সে একজন এক্সট্রিম লেভেলের ড্রাগ এডিক্টেড। সিন অতীতে শিফট হলে আমরা দেখতে পাই আরিয়ান মির্জা সিগারেট টানতে টানতে দ্রুত গতিতে একটা স্পোর্টস কার চালাচ্ছে। সামনে পুলিশ চেকপোস্টে তাকে সিগন্যাল দিলেও সে সিগন্যাল না মেনে গাড়ি নিয়ে চলে যায়। তখন পুলিশের সকল গাড়ি তাকে ধরার জন্য ফলো করতে শুরু করে এবং একসময় তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তখন পুলিশ ইন্সপেক্টর তাকে গালিগালাজ করে গাড়ি থেকে নামতে বললে আরিয়ান বলে, আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচের মাটি থাকবে না। তখন পুলিশ ইন্সপেক্টর রেগে তার দিকে বন্দুক তাক করলে সে গাড়ি থেকে নেমে আসে। আরিয়ানকে দেখা মাত্রই পুলিশ অফিসার অনেক ভয় পেয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। সবাইকে ধমক দিয়ে বলে স্যারের রাস্তা ছেড়ে দিতে। আরিয়ান সেখান থেকে চলে গেলে এক কনস্টেবল অফিসারকে জিজ্ঞেস করে, যাকে আমরা এত কষ্ট করে ধরলাম তাকে আপনি স্যার স্যার বলে ছেড়ে দিলেন কেন? অফিসার হাঁপাতে হাঁপাতে বলল, সে হলো আদিব মির্জার ছেলে। সিন বর্তমানে আসলে উকিল বলে, তার বাবা আদিব মির্জা বলেই এই ঢাকা শহরকে তিনি তার বাবার সম্পত্তি মনে করেন। তিনি যখন যেখানে যা খুশি করে বেড়ায়, কারণ তার বাবা আদিব মির্জা এবং তার বাবার পাওয়ার সম্পর্কে আমরা সবাই জানি। তখন আরিয়ানের বাবা রেগে উঠে দাঁড়িয়ে বলে, আপনি কাকে কি বলছেন? দিস ইজ আদিব মির্জা। উকিল বলে, দেখেন, এই কারণেই তার ছেলে আজকে এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এবার উকিল আরিয়ানের চরিত্র নিয়ে কথা বলা শুরু করে। সে বলে, আরিয়ানের চরিত্র ধুত্রা ফুলের মতো পবিত্র। সে আরিয়ানের ছোটবেলার সেই স্কুলের কাহিনীটা সবাইকে বলে। উকিল আরো বলে, আরিয়ান এই পর্যন্ত যত নারীর সাথে মেলামেশা করেছে তত পানিও আপনি এ পর্যন্ত পান করতে পারেননি। ঢাকা শহরের সকল অভিজাত হোটেল এবং ক্লাবগুলোতে তার যাতায়াত ছিল। কোনো মেয়েকে দেখে ভালো লাগলে অথবা পছন্দ হলেই টাকার বিনিময় হোক কিংবা জোর করে হোক তার সঙ্গে ফুর্তি করত। আর এরকম একটি ক্লাব থেকেই নিতু হত্যাকাণ্ডের গল্পের শুরু। সিন ফ্ল্যাশব্যাকে গেলেই বেজে উঠে আপনাদের প্রিয় চাঁদ মামা গানটি। এই গানের ভিতরে আমাদের এই ছবির নায়িকা নিতু আরিয়ান মির্জাকে দেখে। গান শেষ হলে আরিয়ান যখন চলে যাচ্ছিল তখন নিতু পেছন থেকে তাকে ডাকছিল। তার বডিগার্ডরা নিতুকে বাধা দিলে আরিয়ান প্রথম দেখাতে নিতুকে ভালোবেসে ফেলে এবং নিতুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
আরিয়ান ইশারা করলে গার্ডরা নিতুকে ভেতরে আসতে দেয়। তখন নিতু আরিয়ানকে তার পরিচয় দিয়ে বলে সে বিএনএস আইটিতে কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে, পাশাপাশি একটা চ্যারিটি অর্গানাইজেশনের সাথে জড়িত, যেখানে কিছু গরিব মানুষ এবং বাচ্চাদের খাওয়া দাওয়া, ঔষধ এসবের খেয়াল রাখা হয়। আজকে আমি দেখছিলাম আপনি অনেক টাকা ছুটছিলেন, আপনি যদি আমাদের চ্যারিটিতে সামান্য কিছু টাকা ডোনেট করতেন তাহলে খুব ভালো হতো। তারপর সে তার চ্যারিটির প্রোফাইল আরিয়ানকে দেখায়। আরিয়ান কিন্তু অন্য কিছু দেখছে, সে নিতুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর নিতু তাকে কিছু টাকার জন্য রিকোয়েস্ট করলে আরিয়ান জিল্লুর দিকে তাকাতেই জিল্লু এক ব্রিফকেস ভর্তি টাকা নিতুকে দিয়ে দেয়। নিতু এতগুলো টাকা দেখে অবাক হয়ে আবেগে কেঁদে ফেলে এবং আরিয়ানকে ধন্যবাদ দিতে থাকে। তখন আরিয়ান নিতুকে ড্রিঙ্কস অফার করলে নিতু বলে সে ড্রিঙ্কস করে না। তখন পাশে থাকা জিল্লু বলে ম্যাডাম জুস তো খান। নিতু রাজি হলে তাকে এক গ্লাস জুস দেওয়া হয়। নিতু জুস খাওয়ার সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন জিল্লু বলে স্যার তাকে যত কিছুই করতেন সে রাজি হতো না, সেই জন্যই জুসে। তখন আরিয়ান বলে যেটা টাকা আর ক্ষমতা দিয়ে পাওয়া যায় না সেটা 100% এক্সক্লুসিভ। সিন চলে আসে আরিয়ানের গাড়িতে, যেখানে নিতু অজ্ঞান হয়ে বসে আছে। তার পাশে আরিয়ান বসে আছে। নিতুর জ্ঞান ফিরলে সে বাড়ি যাওয়ার কথা বলতে থাকে। আরিয়ান কুলে করে নিতুকে তার বাড়িতে খাটের উপর শুইয়ে দিয়ে আসে। পরের দিন সকালবেলায় আরিয়ান নিতুর অফিসে এসে হাজির হয় এবং সবাইকে কাজ বন্ধ করতে বলে। জিল্লু তার হাতের উপর ড্রাগস দিলে সে ড্রাগস নিয়ে নিতুকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। তখন নিতুর এমডি স্যার আরিয়ানের সামনে এসে বকবক শুরু করলে আরিয়ান সেদিকে খেয়াল না করে শুধু নিতুর দিকেই তাকিয়ে থাকে। আরিয়ান কল্পনায় গিয়ে নিতুকে নিয়ে গান গাইতে শুরু করে। তখনই নিতু এসে তাকে স্যার বলে ডাক দিলে তার হুঁশ ফিরে আসে। তখন নিতু তাকে বলে স্যার আপনি এখানে? আরিয়ানকে নিতু তার চ্যারিটিতে যাওয়ার জন্য অনুরোধ করে। তখন আরিয়ান অনেক চকলেট নিয়ে নিতু চ্যারিটিতে যায়। নিতু সব বাচ্চাদেরকে বলেন এই স্যার আমাদের অনেক টাকা দান করেছেন, তাকে সবাই ধন্যবাদ বলো। বাচ্চারা আরিয়ানকে ধন্যবাদ দিলে সাথে নিতুও তাকে ধন্যবাদ দেয়। নিতু এক এক করে সব বাচ্চাদের চকলেট দিতে থাকে। শেষে আরিয়ানকেও একটা চকলেট দেয়। বাড়ি ফেরার সময় আরিয়ান নিতুকে গাড়িতে অনেক গিফট দেয়। নিতু নিতে না চাইলেও সেগুলো নেয়। আরিয়ান গাড়িতে করে নিতুকে তার বাসার সামনে নামিয়ে দেয়। নিতু আরিয়ানকে বাই বলে বাসার ভিতরে ঢুকলে বাসার দারোয়ান নিতুকে বলে আরিয়ান মির্জাকে দেখতেছি তার বাসার সামনে ঘুরঘুর করে, আপনি কি তার সম্পর্কে জানেন? সে হলো এই দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, এমন কোনো খারাপ কাজ নেই সে করে নাই। আমার কথা বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, তার সম্পর্কে সব জানতে পারবেন। এই কথা শুনে নিতু একটু ভয় পেয়ে যায়। তারপর দিন নিতু অফিসে এসে ইউটিউবে আরিয়ানের কেলেঙ্কারিগুলো দেখতে থাকে। আর এদিকে আরিয়ান তার অফিসে এসে তার সামনে দাঁড়িয়ে আছে। নিতু আরিয়ানকে দেখে ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। নিতু তার ডেস্কে এসে কাজ শুরু করলে আরিয়ান সাথে সাথে তাকে একটা নতুন ফোন গিফট করে। তারপর দিন সে নিতুকে একটা নিউ ব্র্যান্ডের গাড়িও গিফট করে। তারপর দিন সে নিতুকে একটা নতুন ফ্ল্যাট গিফট করে। আচ্ছা বলুন তো, কেউ যদি আপনাকে এরকম গিফট করে আপনি কি করতেন? তখন আপনার কেমন লাগতো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এদিকে কেউ একজন ফোনে আরিয়ানের মামার কাছে এই গাড়ি বাড়ি কেনার টাকা চায়। তখন সে রাগারাগি করে ফোন কেটে দেয় আর বলে এই টাকা সে দিতে পারবে না। আরিয়ানের মামা হলো আরিয়ানের বাবার ম্যানেজার। আরিয়ানের বাবার সকল ব্যবসা সবকিছুই সেই সামলায় এবং তলে তলে আরিয়ানের বিরুদ্ধে নানা কবুক্তি আটে, কারণ আরিয়ান না থাকলে এই সকল সম্পত্তি তার। আরিয়ানের মামা আরিয়ানকে মারার প্ল্যান করতে থাকে এবং কিছু গুন্ডা ভাড়া করে তাকে মারার জন্য পাঠায়। এদিকে আরিয়ান নিতুকে নিয়ে তার গাড়ি দিকে যাচ্ছিল। তখন আরিয়ান বুঝতে পারে এখানে কোনো কিছু গড়বড় আছে। আরিয়ান নিতুকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে দেয় এবং তার লোকদেরকে নিতুকে পাহারা দিতে বলে। সে নিজে গুন্ডাদের সাথে ফাইট করতে যায়। তারপর একে একে সবগুলারে মায়েরা কাট করে ফেলে। নিতু এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর আরিয়ান গাড়ির উপর উঠে জনপ্রিয় সেই পোস্টটা দেয়। পরের সিনে আমরা দেখি রাস্তায় অনেক যানজটের মাঝে আদিব মির্জার গাড়ি আটকে আছে। একটা লোক তার ছেলেকে পিঠে নিয়ে তার কাছে সাহায্য চাইতে আসে, বলে আমার প্রতিবন্ধী ছেলেটাকে একটু সাহায্য করেন। তখন আদিব মির্জা বলে বাবার কাছে ছেলে কখনো বোঝা হয় না, সেটা যতই ভারী হোক না কেন। আর সেই লোককে একটা টাকার বান্ডিল দিয়ে দেয়। এর মানে আমরা বুঝতে পারি আদিব মির্জা তার ছেলেকে অনেক 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 বেশি ভালোবাসে। তার ছেলের জন্য সে সবকিছু করতে পারে। নিতু তার অফিসে বিদেশিদের একটা কনফারেন্সের লেকচার দিচ্ছিল। তখন আরিয়ান হঠাৎ করে এসে তাকে নিয়ে চলে যায়। এতে তার অফিসে 2 কোটি টাকার অর্ডার ক্যান্সেল হয়ে যায়। তাই সেই অফিসের মালিক আরিয়ানের বাবার কাছে এ বিষয়ে কমপ্লেন করে। আদিব মির্জা তার শালাকে ফোন দিয়ে ওই অফিসের মালিককে 2 কোটি টাকা দিয়ে দিতে বলেন, কিন্তু আরিয়ানের মামা তাকে টাকা না দিয়ে উল্টো মারধর করে অপমান করে বের করে দেয়। অফিসের মালিক তার পরের দিন অফিসে এসে নিতুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাকরি থেকে বের করে দেয়। আরিয়ানের কথা শোনা মাত্রই তার দলবল নিয়ে নিতুর অফিসে হাজির হয় এবং নিতুর স্যারকে গলায় শিকল বেঁধে কুকুরের মতো হাঁটিয়ে নিয়ে নিতুর সামনে ফেলে দেয় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে নিতুর কাছে ক্ষমা চাইতে বলে। সে নিতুর কাছে ক্ষমা চাইলে নিতুও তার কাছে আরিয়ানের এই ব্যবহারের
প্রথমবারের জন্য ক্ষমা চায়। তারপর অফিসের বস চলে গেলে নিতু রেগে গিয়ে আরিয়ানকে বলে, কি চান আপনি? আমাকে বিছানায় নিয়ে যেতে চান, তাই তো? চলেন। তখন আরিয়ান রেগে গিয়ে বলে, আমি যদি তোমাকে বিছানায় নিয়ে যেতে চাইতাম তাহলে প্রথম দিন নিয়ে যেতে পারতাম, আর এখন যা করতেছি সব তোমার জন্য করতেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। নিতু তখন বলে, আমি তো আপনাকে ভালোবাসি না, আপনাকে ভালোবাসা যায় নাকি? আমি কেন? একটা রাস্তার মেয়েও আপনাকে ভালোবাসতে পারবে না। আপনার কাছে টাকা পাওয়ার আছে, কিন্তু নেই শুধু মনুষ্যত্ব। একটা নেশাখোর লোক সারাদিন নেশা করে, গ্যাঞ্জাম করে, পাওয়ার শো করে আপনার সাথে সংসার করা সম্ভব নাকি? আপনি আপনার পাওয়া শুরু করে আমাকে বিয়ে করতে পারবেন, কিন্তু সেই সংসারটা হবে ভয়ের সংসার, সুখের না। এই কথা বলে নিতু সেখান থেকে চলে যায়। এই সব কথা শুনে আরিয়ানের খুব রাগ হয়। সে বাসায় এসে পাগলের মতো করতে থাকে। তার সামনে থাকা টেবিল লাথি দিয়ে ভেঙে ফেলে, কারণ তার টেবিলে কয়েক ধরনের ড্রাগ ছিল, আর সে সিদ্ধান্ত নেয় নেশা ছেড়ে দিবে। আরিয়ানের পাগলামি দেখে জিল্লু তার সামনে ড্রাগ দেয়। পাগলের মতো করতে থাকা আরিয়ান তার নাক দিয়ে সমস্ত পাউডার নিয়ে নেয়। তারপর আরিয়ান বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে জিল্লুকে মারতে যায়, কারণ সে তার অনিচ্ছা সত্ত্বেও ড্রাগ দিয়েছেন। আরিয়ান জিল্লুর গলা চাপ দিয়ে ধরে। জিল্লু তখন বলে, আপনি চাইলেও এভাবে নেশা ছাড়তে পারবেন না। আপনি যদি সত্যি নেশা ছাড়তে চান তাহলে আপনাকে রিহ্যাবে যেতে হবে। জিল্লুর কথা শুনে সে সত্যি সত্যি রিহ্যাবে যায় এবং ফর্মে সই করে এডমিট হয়। তখন আরিয়ান জিল্লুকে বলে, আমি যে রিহ্যাবে আছি এটা যেন কেউ না জানে। আমার বাবা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি আমি বিদেশে গেছি। রিহ্যাবে ভর্তি হওয়াটা যতটা সহজ ছিল, রিহ্যাবের দিনগুলো ছিল ততটাই কঠিন। নেশা ছেড়ে দিয়ে আরিয়ান প্রায় পাগল পাগল অবস্থা। সে ক্রমশই নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। এক পর্যায়ে সে দেয়ালের সাথে মাথা ঢুকতে থাকে এবং এভাবেই নিজের সাথে যুদ্ধ করতে করতে আরিয়ান অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জিল্লুকে বলে, উনি তো ওনার বাবাকে জানাতে না করেছেন, এখন আমরা কি করব? জিল্লু তখন নিতুকে ফোন করে সবকিছু খুলে বলে। জিল্লুর কথা শুনে নিতু হাসপাতালে আসে। আরিয়ানের কষ্টগুলো সে নিজে চোখে দেখে। নিতুর খুব কষ্ট হয়। সে আরিয়ানের পাশে গিয়ে বসে এবং তাকে বলে, তুমি আমার জন্য এত কষ্ট করছো, আজ থেকে তুমি একা না, এই যুদ্ধে আমিও তোমার পাশে আছি। আস্তে আস্তে নিতুর সংস্পর্শে থেকে আরিয়ান সুস্থ হতে শুরু করে। নিতু আরিয়ানের পাশে থেকে তার টেক কেয়ার করে। ধীরে ধীরে তারা একে অপরকে প্রচন্ড ভাবে ভালোবাসতে শুরু করে। একদিন নিতু আরিয়ান রেস্টুরেন্টে বসেছিল। তখন নিতু আরিয়ানকে বলে, আমি তোমার জন্য একটি সারপ্রাইজ নিয়ে এসেছি। তখন নিতু তার নিজের হাতে বানানো পায়েস বের করে, যা দেখে আরিয়ান অনেক এক্সাইটেড হয়ে ওঠে। তখন নিতু তার নিজের হাতে তাকে পায়েস খাইয়ে দেয়। হঠাৎ আরিয়ানকে একটা মেয়ে ডাক দেয়। আরিয়ান তখন ওই মেয়েটার কাছে যায় এবং তাকে হাগ করে। এই মেয়েটি হলো আরিয়ানের এক্স গার্লফ্রেন্ড। এইসব দেখে নিতু প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। একটি রুমে গিয়ে দরজা লাগিয়ে ভিতরে বসে থাকে। আরিয়ান তা বুঝতে পেরে নিতুকে ডাকতে থাকে এবং দরজায় নক করে। নিতু তার কোনো কথারই উত্তর দেয় না। কি করবে বুঝতে না পেরে আরিয়ান তার বন্দুকটি বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলে, নিতু, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি গুলি চালিয়ে দেব। কিন্তু নীতি এ তো কিছু বলে না। ঠিক তখন একটি গুলি শব্দ হয়। তা শুনে নিতু দৌড়ে এসে দরজা খুলে। সে ভাবে আরিয়ান হয়তো সত্যি সত্যি নিজেকে শেষ করে দিয়েছে। দরজা খুলে দেখে আরিয়ান সুস্থ দাঁড়িয়ে আছে। আরিয়ান তখন হেসে বলে, আমি জানতাম, আমি যদি তোমাকে এভাবে ভয় না দেখাতাম তাহলে তুমি দরজা খুলতে না। নিতু তখন কান্না করে দেয় আর বলে, তুমি আর কখনোই আমাকে ভয় দেখাবে না। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। কিছুদিন পর একটি বড় অনুষ্ঠান করা হয়, যেখানে আরিয়ানের দাদুর জন্মদিন পালন করা হয়। সেখানে আরিয়ান নিতুকে নিয়ে আসে এবং তার পরিবারের সাথে দেখা করায়। অন্যদিকে আরিয়ানের মামা এক নেতার ছেলের সাথে কথা বলছিল, যার নাম প্রিন্স। আরিয়ান তখন তার মামার সাথে নিতুর পরিচয় করিয়ে দিতে গেলে প্রিন্স নিতুকে হাক করতে যায়। তখন নিতু হাক করতে অস্বীকৃতি জানায় এবং তাকে সালাম দেয়। প্রিন্স তখন নিজেকে অপমানিত মনে করে এবং আরিয়ানকে বলে, কোত্থেকে এই অশিক্ষিত ক্ষেত মেয়েকে ধরে নিয়ে এসেছো? এই কথা শুনে আরিয়ান প্রিন্সকে বলে, তুই যদি আজকে আমার গেস্ট না হইতি তাহলে তোর শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম। তখন প্রিন্সও প্রচণ্ড রেগে যায় এবং বলে, আমি যদি এখানে মুইতা দেই তাহলে এই নিতুর মতো হাজার হাজার মেয়ে ভেসে যাবে, আর তুই কিনা এই মেয়ের জন্য আমাকে ইনসাল্ট করলি। আরিয়ান তখন সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। কিন্তু আরিয়ান তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিছুদিন পর আরিয়ান জানতে পারে প্রিন্স একটা ক্লাবে রয়েছে। ঠিক তখন আরিয়ান তার দলবল নিয়ে সেখানে যায় এবং প্রিন্সের সমস্ত বডিগার্ডদের গুলি করে মেরে ফেলে। প্রিন্সকে চর খুশি মেরে মেঝেতে ফেলে দেয় এবং তার মুখে প্রস্রাব করে দেয়। এই অপমান সহ্য করতে না পেরে সে তার বাবার কাছে যায় এবং বলে, ওই আরিয়ান আমার মুখে মইতা দিছে আর আমি কিছুই করতে পারলাম না, ওরে আমি দেখে নিব। আব্বু, তুমি ভাইয়াকে দেশে আসতে বলো। তখন প্রিন্সের বাবা বলে, ও যে কত ভয়ঙ্কর তা তোমরা কেউই জানো না।
আমি জানি, এই জন্যই তো ওকে দেশের বাইরে রেখেছি। ও যদি এখন দেশে আসে তাহলে আদিব মির্জার পুরো পরিবারকে শেষ করে দিবে। প্রিন্সের বড় ভাইয়ের নাম হলো ফারহান। সে কতটা ভয়ঙ্কর তা জানতে হলে আমাদের যেতে হবে বেশ কয়েক বছর আগে, যেখানে সে একটা থানায় অ্যাটাক করেছিল। একটা বড় বন্দুক নিয়ে সে পুরো থানা ধ্বংস করে দিয়েছিল এবং সকল পুলিশকে মেরে ফেলেছিল। একটি মেয়ে কনস্টেবলকে ধর্ষণ করে। তারপর তার বাবা তাকে এই দেশ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করে এবং তাকে তার দেশে না ফেরার কথা বলে। সেই থেকে ফারহান আর দেশে ফেরেনি। তারপর সে প্রিন্সকে বোঝায় যে এখন কিছু করা যাবে না, সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে। আমাদেরও একদিন সময় আসবে। ঠিক তখন সেখানে হাজির হয় আরিয়ানের মামা। সে প্রিন্সের বাবাকে কুপরামর্শ দেয় এবং এই সব কিছু হয়েছে ওই মেয়ের জন্য। আমি ওই মেয়েকে শেষ করে দিচ্ছি। আপনি আদিব মির্জা এবং আরিয়ান মির্জাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেন। প্ল্যান মতো আরিয়ানের মামা ভাড়াটে কিলারের ব্যবস্থা করে। একদিন নিতু একটা শপিং মলে প্রবেশ করতে নিলে পিছন থেকে তাকে গুলি করা হয়। এই খবর শুনে আরিয়ান সেখানে পাগলের মতো ছুটে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিতরে নিতুর অপারেশন করা হয়। অপারেশন থিয়েটারের বাহিরে আরিয়ান অপেক্ষা করছে। হঠাৎ আরিয়ানের চোখ যায় সিসি ক্যামেরায়। তখন সে জিল্লুকে ডেকে বলে শপিং মলের বাহিরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বের করতে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে বলে নিতু এখন সুস্থ আছে। সিন শিফট হয়। আমরা দেখতে পাই নিতুকে যারা গুলি করেছিল জিল্লু তাদের সিসি ক্যামেরার মাধ্যমে খুঁজে বের করেছে। তাদের মধ্যে একজন আরিয়ানের কাছে তার প্রাণ ভিক্ষা চায় আর বলে তার মামাই তাদের এই কাজ করতে বলেছে। সে ওই ছেলেটির কোনো কথা না শুনে তাকে নির্মমভাবে জবাই করে মেরে ফেলে। তারপর সে তার মামাকে ফোন করা ওই ফ্ল্যাটে ডাকে। মামা এসে তো পুরো আকাশ থেকে পড়ে। তার সামনে রক্তাক্ত আরিয়ান মির্জা। আরিয়ান বলে, এতদিন শুনছি মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে, এখন তো দেখছি তুই আমার সব থেকে বড় বিপদ। বাবার বিজনেসের টাকা মেরে মেরে বিদেশের সম্পদের পাহাড় করছোস। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আমি সব জানি, কিন্তু কখনো কিচ্ছু বলি নাই, কারণ এই সব টাকা পয়সা আমার কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু এখন তুমি যেই জায়গায় হাত দিছো এইটা আমার কাছে অনেক ম্যাটার। আরিয়ানের মামা তার কাছে আকুতি মিনতি করে ক্ষমা চায়, কিন্তু সে তার মামার কোনো কথা শুনে না। তাকে চপার দিয়ে 2 ভাগ করে ফেলে। জানাজার সময় আরিয়ানের বাবা জানতে পারে তার শালাকে তার ছেলেই মেরেছে। তার মামাকে সমাধিস্থ করার পর আরিয়ানের বাবা তাকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন এই কাজ করেছো? তার উত্তরে আরিয়ান বলে, মামা যেটা করছে এটা একদমই ঠিক করে নাই, তাই আমি তাকে 2 ভাগ করে ফেলেছি। ছেলের মুখে এই কথা শুনে আদিব মির্জা কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে বলে, মেয়েটাকে নিয়ে আয়। এই কথা শুনে আরিয়ান খুব খুশি হয়ে যায়। অনেকদিন পর আরিয়ান নিতুকে তার বাসায় নিয়ে আসে। বাড়িতে অনেক বড় পার্টির আয়োজন করা হয়েছে। নিতুর সাথে কথা বলে সবাই নিতুকে খুব পছন্দ করে। কিছুক্ষণ পর সেখানে আদিব মির্জা আসে। আদিব মির্জা নিতুকে হাই বলে। আদিব মির্জাকে দেখে নিতু অনেক রেগে যায় এবং তাকে গালি দিয়ে বলে, দ্য সান অফ আ বিচ। আদিব মির্জা কিছুই বুঝতে পারে না। নিতু তাকে আরো জোরে গালি দেয়। সেখানে থাকা সবাই তখন হতভম্ব হয়ে পড়ে। নিতু তখন সবার সামনেই সেখানে থাকা একটি সিগারেট জ্বালায়। আরিয়ান তখন বলে, নিতু তুমি এইসব কি করছো? উনি আমার বাবা, উনার সাথে তুমি এইরকম ব্যবহার করছো কেন? তখন নিতু বলে, আমারও বাবা ছিল। তখনই আমরা গল্পের ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমাদের মধুপুর নামে একটা গ্রাম দেখানো হয়, যেখানে নিতু, তার বোন মিতু এবং তাদের বাবা সুখে শান্তিতে বসবাস করছিল। দেশে তখন সরকার দলীয় রাজনীতিবিদদের ভেতরে অসন্তোষ দেখা দেয়। সেই দলের বড় বড় কয়েকজন মাথা একটা মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে বর্তমান প্রধানমন্ত্রীর ছেলেও ছিল। সে সহ সেখানে সবাই তাদের পাওয়া না পাওয়ার হিসাব কষতে থাকে। তারা যে বঞ্চিত এটা ভালোভাবে বুঝতে পারি। তাই তারা মিটিংয়ে সিদ্ধান্ত নেয় বর্তমান প্রধানমন্ত্রীকে খুন করে তার জায়গায় যে গাছ ফল দেয় তাকেই রোপণ করতে হবে। তখন প্রধানমন্ত্রীর ছেলে তার নিজের বাবাকে মারার জন্য বিদেশ থেকে স্পেশাল গ্রেনেড নিয়ে আসায় এবং সেই মধুপুর গ্রামের এক জনসভায় গ্রেনেড বিস্ফোরণ করিয়ে প্রধানমন্ত্রী সহ 7 জনকে মেরে ফেলে। এই বোমা হামলার জন্য দেশের মানুষ আন্দোলন শুরু করে। তখন আরিয়ানের বাবা সাংবাদিকদের বলেন, আগামী 24 ঘন্টার ভেতরে আসামিদের ধরে শাস্তির ব্যবস্থা করা হবে। তারপর তারা নিজেরা আলোচনা শুরু করে। আলোচনার এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় মধুপুর গ্রামের কোনো এক সহজ সরল ব্যক্তিকে ধরে নিয়ে এসে ফাঁসিয়ে দিতে হবে। ঘটনাচক্রে এই বলির পাঠা হতে হয় নিতুর বাবাকে।
নিতু আর মিতুর সামনে দিয়ে তার বাবা সবুজ মিয়াকে পুলিশ ধরে নিয়ে আসে, কিন্তু তারা কেউ জানে না তার বাবার অপরাধ কি। নিতু ও মিতু তাদের প্রতিবেশী চাচার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে এবং সাহায্য চায়। তখন সেই চাচা বলে, তোমার বাবা অনেক বড় একটা মামলায় ফেঁসে গেছে, তোমাদের বাবাকে যদি কেউ বাঁচাতে পারে সে হলো আমার অফিসের মালিক আদিব মির্জা। মিতু তখন আদিব মির্জার কাছে গিয়ে কান্নাকাটি করে তার পায়ে পড়ে থাকে। আদিব মির্জা মাতাল অবস্থায় মিতুকে খারাপ প্রস্তাব দেয়, সে যদি এক রাত তার সাথে থাকে তাহলে সে তার বাবাকে ছেড়ে দেবে। নিরুপায় মিতু আদিব মির্জার কথায় রাজি হয়ে যায়। সকালে নিতু দেখতে পায় তার বোন ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এবং সে নিতুর জন্য একটি চিঠি লিখে গেছে। আদালতের রায়ে নিতুর বাবাকে ফাঁসি দেওয়া হয়। আমরা আবার ফিরে আসি বর্তমান সময়। নিতু তখন আরিয়ানকে বলে, তোমার বাবার জন্য আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, এবার তোমার বাবা ধ্বংস হবে, কারণ আমি বুঝে গেছি তোমার বাবার সবচেয়ে বড় দুর্বলতা তুমি, আর তোমার সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হলাম আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফ হেল হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে গেলে তোমার বাবার জীবনও ধ্বংস হয়ে যাবে। তখন নিতু আরো বলে, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, সবই ছিল আবার অভিনয়, তোমার বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এসব বলে যখন নিতু তাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, আরিয়ান তখন দৌড়ে গিয়ে নিতুর হাত ধরে বলে, আমার বাবা তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু আমি তো কিছু করিনি, আমার বাবার অন্যায় শাস্তি তুমি কেন আমাকে দিচ্ছ? নিতু তখন বলে, তোমার বাবার অর্থ, ক্ষমতা, বাড়ি গাড়ি সব তুমি ভোগ করতে পারবে, কিন্তু তোমার বাবার অপরাধ ভোগ করতে পারবে না। আমি সবকিছু সহ্য করতে পারবো, শুধু এটাই সহ্য করতে পারবো না। নিতু তখন বলে, আমি এটাই চাই তুমি ধ্বংস হয়ে যাও। সেদিন রাতে আরিয়ান তার বাবার হাত ধরে তার বাবাকে নিয়ে গাড়িতে উঠে সুজা যায় নিতুর বাসায়, নিতুর কাছে। এসব দেখে নিতুর তো ভাব যেন আরো বেড়ে যায়। সে রানীর মতো পায়ের উপর পা তুলে বসে। আরিয়ান তার বাবাকে বলে নিতুর কাছে ক্ষমা চাইতে, কিন্তু আদিব মির্জা কিছুই বুঝতে পারে না, সে চুপ করে থাকে। তখন আরিয়ান জুড়ে একটা ধমক দিয়ে বলে, সরি বলো। আদিব মির্জা নিতুর কাছে সরি বলে ক্ষমা চায়। সে আরো বলে, ওই দিন আমার কোনো হুঁশ ছিল না, সকালে উঠে আমি সবাইকে কল করছি কিন্তু কেউ আমার কথা রাখেনি। এই কথা শুনে আরিয়ান জিল্লুকে বলে, সব নেতাগুলোকে এক জায়গায় করো। জিল্লু সব নেতাদেরকে জরুরি কাজের কথা বলে এক জায়গায় হাজির করে। তাদের সবাইকে সুন্দরভাবে আতিথেয়তা করা হয়। কিছুক্ষণ পর আরিয়ান একটা মেশিন গান নিয়ে হাজির হয় এবং জিল্লুকে গেট বন্ধ করে দিতে বলে। জিল্লু গেট বন্ধ করতেই আরিয়ান ফায়ার শুরু করে। বৃষ্টির ন্যায় গুলি বর্ষণ করতে থাকে। আরিয়ান সামনে থাকা সকল নেতাদের গুলিতে ঝাঁঝরা করে দেয়। মিডিয়াতে খবর ছড়িয়ে যায়, 5 মন্ত্রীর মরদেহ একটি সুইমিং পুলে পাওয়া যায়, কিন্তু এর পিছনে থাকা কারো কোনো খোঁজ পাওয়া যায় না। এই ঘটনার সূত্রপাতে এক মহিলা নেত্রী আদিব মির্জাকে কল করে বলে, এবার তুমি তোমার ছেলেকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। তখন আদিব মির্জা বলে, আমার ছেলে আমার কাছে সবকিছু, পৃথিবীর সব জায়গায় হাত দেওয়া গেলেও এখানে হাত দেওয়া যাবে না। যদি আপনি আমার ছেলের ব্যাপারে নাক গলান তাহলে আমি আপনার এমন ব্যাপারে নাক গলাবো যার কারণে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এদিকে মরে যাওয়া মন্ত্রীদের মধ্যে একজন হলো প্রিন্সের বাবা। প্রিন্স তার অসম্মান এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাই ফারহানকে ফোন করে এবং তাকে দ্রুত দেশে আসার কথা বলে। অন্যদিকে আরিয়ান নিতুর কাছে গিয়ে বলে সে সবাইকে মেরে ফেলেছে। নিতু তখন হাসতে হাসতে বলে, তুমি কি ভেবেছো তুমি একে একে সবাইকে মেরে ফেলবে আর আমি তোমাকে ভালোবাসতে শুরু করব? নিতুর মুখে এসব কথা শুনে আরিয়ান ভয়ঙ্করভাবে রেগে যায়। নিতুর গলা চাপ দিয়ে সে বলে, তুই কি ভেবেছিস আমি তোর জন্য এভাবেই পাগলামি করতে থাকবো আর তুই মজা নিতে থাকবি? তোকে ভালোবাসতে আমার লেগেছে 1 সেকেন্ড আর তোকে ভুলতে আমার লাগবে ন্যানো সেকেন্ড। এই কথা বলে আরিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখন পেছন থেকে দৌড়ে এসে নিতু তাকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ঘৃণা করতে করতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন আমার মনে হচ্ছে আমি তোমাকে সত্যি ভালোবাসি। এই কথা শুনে আরিয়ান নিতুকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই নিতু তার আসল রূপে ফিরে আসে। নিতু বলে, আমার 1 সেকেন্ডের অভিনয় তুমি কিভাবে সব ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিলে? ঠিক তখন আরিয়ান নিতুকে মিডল ফিঙ্গার দেখিয়ে ফাক ইউ বলে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফারহান দেশে চলে এসেছে। সে তার ছোট ভাই প্রিন্সকে জড়িয়ে ধরে বলে, এই ঘটনার সাথে যারাই সংযুক্ত তাদের কাউকে আমি ছাড়ব না। এদিকে নিতুর শোকে আরিয়ান আবার নেশা জগতে হারিয়ে যায়। জিল্লু তখন বলে, এভাবে চলতে থাকলে আপনি তো মারা যাবেন। কার জন্যই বা আপনি মারা যাবেন? যে মেয়েটা আপনাকে ভালোবাসে না তার জন্য? তখন আরিয়ান বলে, আমি যদি না বাঁচি তাহলে কাউকেই বাঁচতে দেব না। এই কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ফারহান আগে থেকেই লুক সেট করে রেখেছিল।
তারা ফারহানের গাড়িকে ট্রাক দিয়ে উড়িয়ে দেয়। আরিয়ান ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করে তার গাড়ি দুমড়ে মুচড়ে যায়। ফারহান তখন বলে, এটা শেষ, এখন নিতুকে খুঁজে বের করো। তারা নিতুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আরিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরিয়ানের বাবা তার অবস্থার কথা ডাক্তারের কাছে জানতে চাইলে ডাক্তার বলে তার সুস্থ হতে সময় লাগবে, এমনকি চেহারাটাও পরিবর্তন হয়ে যেতে পারে। ফারহানের লোকেরা নিতুকে কোনোভাবে খুঁজে পাচ্ছিল না। এভাবেই কয়েকটা মাস চলে যায়। ধীরে ধীরে আরিয়ান সুস্থ হতে থাকে। এক পর্যায়ে তার ব্যান্ডেজ খোলা হয়। তার চেহারায় এখনো কিছু স্পষ্ট ক্ষতচিহ্ন রয়েছে। চেহারার আকৃতিও কিছুটা পরিবর্তন হয়ে গেছে। একদিন নিতুকে রাস্তায় দেখতে পেয়ে ফারহানের লোকেরা তাকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। ফারহান চেয়েছিল নিতুকে মেরে ফেলতে, কিন্তু তাকে প্রথমবারের দেখায় ভালো লেগে যায়। নিতুর দিক থেকে চোখ ফেরাতে পারে না, তাই সে নিতুকে বিয়ে করতে চায়। প্রিন্স তখন তার ভাইকে বলে, এই মাইয়ার জন্য আরিয়ান আমার মুখে মুতে দিছে এবং আমাদের বাবাকে মেরে ফেলছে, আর তুমি এই মেয়েকে বিয়ে করবা? ফারহান বলে, এই মেয়ের জন্য একজনকে না, 1000 জনকে মেরে ফেলা যায়। আমি জীবনে এত মেয়ে দেখেছি, এর মতো মেয়ে একটাও দেখিনি। এই মেয়েকে প্রথম দেখায় আমার ভালো লেগেছে। প্রিন্স, তুই আমার বিয়ের ব্যবস্থা কর। নিতুর বিয়ের খবর জিল্লু জানতে পেরে আরিয়ানকে বলে। এই খবর শুনে আরিয়ান তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। কাজী সাহেব যখন নিতুকে কবুল বলতে যাবেন, ঠিক তখন হেলিকপ্টার দিয়ে হাজির হয় আরিয়ান মির্জা। আরিয়ান সামনে থাকা সবাইকে ইচ্ছা মতো কুপাতে শুরু করে। আরিয়ান একে একে সবাইকে নৃশংসভাবে খুন করতে থাকে, আর ফারহান এবং নিতু অবাক হয়ে দেখতে থাকে। তখন আমরা শুনতে পারি সে ভাইরাল ডায়লগ, ওই জিল্লু মাল দে। এক পর্যায়ে ফারহানের সমস্ত গার্ডদের মেরে ফেলে। প্রিন্স আরিয়ানের উপর হামলা করতে আসলে আরিয়ান প্রিন্সকে মেরে ফেলে। নিজের ছোট ভাইকে মারতে দেখে ফারহান আরিয়ানকে মারতে এগিয়ে আসে, কিন্তু বিধ্বংসী হিংস্র আরিয়ান মির্জার সামনে ফারহান যেন কিছুই নয়। আরিয়ান ফারহানকে খুন করে জ্যান্ত জ্বালিয়ে দেয় এবং সেই একটা পোজ নিয়ে ফারহানের লাশের আগুন থেকে আরিয়ান সিগারেট ধরায়। মিতু এসব দেখে তো পুরাই অবাক হয়ে যায়। তখন আরিয়ান মিতুর সামনে এসে দাঁড়ালে দুজনের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিতুর আরিয়ানের দিকে আগাতে গেলেই আরিয়ান তার পেটে গুলি করে দেয়। তখন নিতু আরিয়ানের বুকের উপর গিয়ে পড়ে। তখন আরিয়ান বলতে থাকে, আমি জীবনে কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, কিন্তু তোর প্রেমে পড়েছি। আমি কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই, শালা তোর মায়ায় পড়েছি। আমি কোনোদিন কোনো মেরে নিয়ে স্বপ্ন দেখি নাই, কিন্তু তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। আর তুই আমার সেই স্বপ্নরে ভাঙ্গা চুইরা বরবাদ কইরা দিয়া আরেকজনের সাথে সুখের সংসার করবি, আর আমি তোরে বাঁচিয়ে রাখবো ভাবছোস? এই বলে তার পেটে আরেকটা গুলি করে দেয়। নিতু তখন মাটিতে লুটিয়ে পড়ে। আরিয়ান বলে, শাহজাহান মমতাজকে কতটুকু ভালোবাসতো তা আমি জানি না, কিন্তু তোরে আমি অনেক ভালোবাসতাম, সেটা আমার আল্লাহ জানে। তোর জন্য আমি কি না করেছি। এই যে দেখ, আমার শরীরে যত ক্ষত, এই ক্ষততে আমার ব্যথা লাগে না। আমার ব্যথা লাগে তখন যখন দেখি তুই আমার না তো আর কারো না। এই বলে আরো 2টা গুলি করে দেয়। তখন নিতু বলে, যা করেছো ভালোই করেছো, আমি এটাই চেয়েছিলাম। আর এদিকে আরিয়ান কাঁদতে থাকে। নিতু বলে, তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি, অনেক ভালোবাসি তোমাকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন নিতু আরিয়ানের সাথে খারাপ ব্যবহার করত। আরিয়ান চলে যাওয়ার পর নিতু একা একা কান্না করত। আরিয়ান যখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল, তখন নিতু বোরকা পরে তাকে দেখতে এসেছিল এবং আল্লাহর কাছে দোয়া করেছিল। আরিয়ান নিতুরে কুলে তুলে নিলে নিতু বলে, বাবা আর বোনের হত্যাকারী ছেলের সাথে সংসার করলে বেইমানি করা হতো না? জনমে তোমার হতে পারলাম না, আমাকে একটু জড়িয়ে ধরবে? তখন আরিয়ান চিৎকার দিয়ে বলে, জিল্লু হেলিকপ্টার রেডি কর। আরিয়ান নিতুকে কুলে করে হেলিকপ্টারের দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নিতু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর সিন শিফট হয় আদালতে, যেখানে আরিয়ানের পক্ষের উকিল আরিয়ানকে বাঁচানোর জন্য সাফাই গাইতে থাকে, কিন্তু আরিয়ান নিজ মুখে সব অপরাধ স্বীকার করে। আদালত তার স্বীকারোক্তি শুনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। আদিব মির্জা এবার তার ছেলেকে বাঁচাতে ব্যর্থ হয়। যেদিন রাতে আরিয়ানের ফাঁসি কার্যকর হয়, ওই দিন ঠিক একই সময় আদিব মির্জা তার মাথায় বন্দুক তাক করে আত্মহত্যা করে। এখানে আজকের মুভিটি শেষ হয়, আর আমাদের দেখিয়ে দিয়ে যায় ছেলের প্রতি বাবার ভালোবাসার গল্প। কেমন লেগেছে বরবাদ মুভিটি অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন সকল মুভি এক্সপ্লেনেশন দেখতে।